এই পেনাল কোডের 17তম অধ্যায়টি হচ্ছে 378 থেকে 462, 378 থেকে 462 পর্যন্ত যে ধারাগুলো আছে, এই ধারাগুলো হচ্ছে কি সম্পত্তি বিষয়ক ধারা আর কি, অর্থাৎ সম্পত্তি বিষয়ক যে অপরাধগুলো আছে, হ্যাঁ, সেই সম্পত্তি বিষয়ক অপরাধগুলোর ধারা হচ্ছে 378 থেকে 462। তাহলে আমরা 378 থেকে শুরু করি। 378 ধারায় আছে যে চুরি কাকে বলে। আমরা যে বলি যে একটা মানুষ চুরি করছে, তা ওই পেনাল কোডে 378 ধারায় বলা আছে যে চুরি কাকে বলে। মানে কোনো ব্যক্তি কোনো সম্পত্তি বা কোনো জিনিস কোথাও থেকে নিছে, সেটা আসলে চুরি হয়েছে কিনা এইটা বলা আছে পেনাল কোডে 378 ধারায়। সেটা খুব সিম্পল একটা বিষয়। মানে এই চুরির যে সংজ্ঞাটা আছে, চুরির সংজ্ঞাটা 5টা উপাদান আছে, 5টা উপাদানে সরেও দিয়ে শুরু। তো মজার বিষয় না? আচ্ছা, 1 নম্বর হচ্ছে যে চুরি হতে গেলে সম্পত্তিটা হতে হবে অন্যের, প্রথম শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে ওই সম্পত্তিটা হতে হবে অস্থাবর। স্থাবর সম্পত্তি কখনো চুরি করা যায় না। স্থাবর কি? জমি বা জমির সাথে লাগা যে জিনিসটা আছে, যেমন জমি, কোনো বিল্ডিং, কোনো যে দণ্ডায়মান গাছ, এইগুলোকে বলা হয় স্থাবর সম্পত্তি। স্থাবর সম্পত্তি কখনো চুরি করা যায় না। চুরি করা এমন জিনিস যায় যেটাকে সাথে নিয়ে কোথাও যাওয়া যাবে। এই জায়গায় কোনো জমি আছে, এই জমিকে চুরি করে কেউ নিয়ে যেতে পারবে না। ওকে, তো বলা আছে, প্রথম বলা আছে সম্পত্তিটা হতে হবে অপরের সম্পত্তি, তারপর হতে হবে অস্থাবর সম্পত্তি, তারপর হতে হবে যে ওই সম্পত্তিটা যার, তার অনুমতি ব্যতীত। 4 নম্বরটা হচ্ছে যে অসাধুভাবে, মানে আমার অসৎ উদ্দেশ্য নিয়ে অসাধুভাবে। 5 নম্বরটা হচ্ছে অপসারণ, মানে সরিয়ে ফেলা। ঠিক আছে, অর্থাৎ অন্যের অস্থাবর সম্পত্তি অসম্মতিতে অসাধুভাবে অপসারণ করাকে চুরি বলে। ক্লিয়ার? এটা বলা আছে 378 ধারায়। এখন প্রশ্ন আসতেছে, এই 378 ধারায় চুরির সংজ্ঞা আছে, চুরির শাস্তি কি? চুরির শাস্তি হচ্ছে 379 ধারায় বলা আছে চুরির শাস্তি হচ্ছে 3 বছরের সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ড। ঠিক আছে, অর্থাৎ 3 বছর পর্যন্ত, সেটা 3 দিনও হতে পারে, 3 বছর পর্যন্ত, মানে সর্বোচ্চ 3 বছর। হ্যাঁ, কিন্তু বাড়ি থেকে যদি কোনো জিনিস চুরি করে তাহলে কিন্তু তার সর্বোচ্চ শাস্তি 3 বছর না, সর্বোচ্চ শাস্তি 7 বছর পর্যন্ত হতে পারে। সেটা সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। কারণ আমরা কি জানি যে 3 বছরের বেশি কারাদণ্ড হলে অর্থদণ্ড অবশ্যই হবে, 1 টাকা হলে হবে। তাহলে 380 ধারায় বলা আছে যে যদি কারো বাসগৃহ থেকে চুরি করা হয় তাহলে ওই চোরের শাস্তি সর্বোচ্চ 7 বছর পর্যন্ত হতে পারে, প্লাস অর্থদণ্ড। 381, অনেক সময় দেখা গেছে যে মানে 380 ধারা আছে কি কারো বাড়ি ঢুকে কেউ চুরি করছে, কিন্তু 381 ধারা আছে যে বাড়িতে অনেক সময় চাকর বা কাজের লোক থাকে, তারা যদি চুরি করে তাহলে তার শাস্তি হচ্ছে 7 বছর, সেম শাস্তি 7 বছর বা 7 বছর এবং অর্থদণ্ড সর্বোচ্চ 7 বছর। ঠিক না? আর 382 ধারায় বলা আছে যে কোনো চোর কারো বাড়িতে চুরি করার জন্য ঢুকছে, ঢুকার পরে আবার বাড়ির লোক দেখে ফেলছে, তাকে হুমকি ধমকি দেওয়া হয়েছে, বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখা হয়েছে, সেক্ষেত্রে তার শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর। কয়টা ক্যাটাগরি পেলাম আমরা? 379 ধারায় পেলাম নর্মাল চুরি, 380 ধারায় পেলাম বাসগৃহ থেকে চুরি, 381 ধারা পাইলাম কি যে কাজের লোক যদি চুরি করে, 382 ধারা হচ্ছে যে চোর চুরি করতে গিয়ে বাড়ির লোককে হুমকি বা মৃত্যুর ভয় কোনো প্রকার ভয় ভীতি দেখিয়েছে, সেক্ষেত্রে হচ্ছে 10 বছর চুরি। ক্লিয়ার? 382 পর্যন্ত। এরপর মজার বিষয় হচ্ছে যে আমরা ছিনতাই জানি, ছিনতাই, চাঁদাবাজি, বলপূর্বক গ্রহণ, সেম জিনিস। বলপূর্বক, হ্যাঁ, কারোর উপর বল প্রয়োগ করা হয়েছে, সেম জিনিস। এই 383 ধারায় বলা আছে ছিনতাইয়ের সংজ্ঞা। এই সংজ্ঞাটা কিরকম? ছিনতাই কাকে বলে? ছিনতাই, চাঁদাবাজি, বলপূর্বক গ্রহণ, সেম জিনিস। ছিনতাইটা হচ্ছে আমরা সাধারণত জানি রাস্তা দিয়ে কেউ যাচ্ছে, তার হাত থেকে একটা মোবাইল বা ব্যাগ কেউ হুট করে নিয়ে দৌড় দিচ্ছে, এটাকে ছিনতাই বলে, এটাকে ছিনতাই বলে না।
ছিনতাই হচ্ছে যে কাউকে কোনো প্রকার হুমকি দেওয়া হয়েছে যে আমি আগামীকালকে বা 3 দিন পর বা 10 দিন পর আমি এই ক্ষতিটা আপনার করতে পারি যদি আপনি আমাকে হুমকি দিয়ে আর কি। এত আমার একটা টাকার দরকার, 1 লাখ 2 লাখ টাকার দরকার, যেটাকে চাঁদাবাজি বলে। এটাকে তো চাঁদাবাজি বলে। হ্যাঁ, কেউ ওটা বাড়ি করতেছে, তাকে বলে না যে বাড়ি করতেছি, যদি আমাকে 2 লাখ টাকা 10 দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে আমি তোকে মেরেও ফেলতে পারি। এইটার নাম হচ্ছে ছিনতাই। অর্থাৎ ছিনতাই মানে হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা ক্ষতি করব, সেই ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে ছিনতাই। আর 384 ধারায় বলা আছে ছিনতাইয়ের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছর, অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। অর্থাৎ চুরির যে শাস্তি, ছিনতাই বা চাঁদাবাজির বা বলপূর্বক গ্রহণের সেম শাস্তি। ওকে, এরপর আস্তে আস্তে কত শাস্তিটা হচ্ছে 384 ধারায়, কিন্তু ছিনতাইয়ের সংজ্ঞা 383 আর শাস্তি হচ্ছে 384। এবার তুমি যে প্রশ্নটা করলা যে আমরা যেটাকে ছিনতাই মনে করি, যে রাস্তাতে একটা লোক যাচ্ছে, হাত থেকে কিছু নিয়ে টান দিয়ে গেছে, ওইটা তাহলে কি? ওইটা হচ্ছে দস্যুতা। অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে কোনো ব্যক্তির কাছ থেকে জোর করে কোনো কিছু নেয়, সেইটা হচ্ছে দস্যুতা। এবং এই দস্যুতার শাস্তি হচ্ছে খুব ক্লিয়ার। দস্যুতার শাস্তি দস্যুতার মধ্যেই আছে। দস্যুতার মধ্যে একটা সংখ্যা আছে, কিন্তু কি সংখ্যা আছে দস্যুতার মধ্যে? 10। দস্যুতার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 10 বছর। ক্লিয়ার? এই দস্যুতার সংজ্ঞা আছে 390 ধারায় আর শাস্তি আছে 392 ধারায়। 390 ধারায় আছে যে দস্যুতা হচ্ছে যে প্রকাশ্যে কোনো ব্যক্তির কাছ থেকে যদি কেউ জোরপূর্বক কোনো কিছু, কোনো সম্পত্তি নিয়ে নেয়, এইটা হচ্ছে দস্যুতা। 10 বছরের শাস্তি, তার সর্বোচ্চ শাস্তি 10 বছর 384 ধারায়। ওকে, এরপর আছে ভুল বললাম তো, দস্যুতার সংজ্ঞা 390 আর দস্যুতার শাস্তি 392 আর 384 হচ্ছে ছিনতাইয়ের শাস্তি 3 বছর। এবার আসতেছে ডাকাতি। ডাকাতির সংজ্ঞা আছে 391 ধারায়। ডাকাতিটা হচ্ছে যে দস্যু, আমরা যাকে দস্যুতা বলতেছি, ওইটাই ডাকাতি। সেটা হোক রাস্তায়, হোক বাড়িতে। ডাকাতের কি একটু সংখ্যাটা বেশি থাকা লাগবে নাকি? জাস্ট পার্থক্য হচ্ছে 1 জন থেকে 4 জন ব্যক্তি যদি ওই কাজটা করে তাহলে হচ্ছে দস্যুতা। আর ওই দস্যুর সংখ্যা যদি, মানে ওই অপরাধীর সংখ্যা যদি 5 জন বা 5 জনের বেশি হয় তাহলে হচ্ছে ডাকাতি। অর্থাৎ 1 থেকে 4 জন পর্যন্ত যদি জোরপূর্বক কারো কাছ থেকে কোনো সম্পত্তি আদায় করে নেয়, সেটা রাস্তায় হোক, কারো বাড়িতে ঢুকে হোক, সেটা হচ্ছে দস্যুতা। আর 5 জন বা 5 জনের বেশি যদি হয় তাহলে হচ্ছে ডাকাতি। অর্থাৎ দলপূর্বক 4 জনের অধিক হলে সেটা ডাকাতি। বলপূর্বক দলগতভাবে একজন হইতে পারে, দস্যুতা একজনও করতে পারে না। দস্যুদের কথা বলছি না, ডাকাতি যেটাকে বলে। 5 জন থেকে 5 জনের উপরে, এটা হচ্ছে ডাকাতি। আর ডাকাতির সংজ্ঞা আছে কততে? 391 ধারায়। আর ডাকাতির শাস্তি হচ্ছে 395 ধারায়। সেটা হচ্ছে ডাকাতির সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আর যাবজ্জীবন কারাদণ্ড সবসময় সশ্রম হবে। বলো কত ধারায় ডাকাতির সংজ্ঞা আছে? মনোযোগ দিচ্ছি, 391 ধারায়। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, বলো দস্যুতার শাস্তি সর্বোচ্চ কত বছর? 10 বছর। আচ্ছা, তাহলে আমরা 395 পর্যন্ত গেলাম, আমরা ডাকাতি পর্যন্ত গেলাম। এরপর আমরা একবারে 400 পার হবো। সেটা হচ্ছে 403 ধারায় আছে না, যে সম্পত্তি আত্মসাৎ করছে, মানুষ বলে না যে সম্পত্তি আত্মসাৎ করছে, সেক্ষেত্রে তার শাস্তি কি হবে বা তার অপরাধটা কত ধারায়? 403 ধারায় আত্মসাতের সংজ্ঞা দেয়া আছে। আত্মসাৎটা হচ্ছে তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তুমি কোনো কিছু একটা জিনিস কুড়াই পাইছো, এখন তুমি দেখছো যে কিছুক্ষণ আগে এই রাস্তা দিয়ে 3 জন বা 4 জন ব্যক্তি গেছে, তাদের মধ্যে কারো ওই মোবাইল হোক বা টাকা হোক হতে পারে। তুমি চাইলে ওই 4 জনকে গিয়ে জিজ্ঞেস করতে পারো যে ভাই এটা আপনার কিনা। জিজ্ঞেস না করে কি করছো, তুমি ওই জিনিসটা নিয়ে মোবাইল টেপ, যদি মোবাইল হয়ে থাকে, বিক্রি করে দিছো তার কাছে। এটাই হচ্ছে সম্পত্তি আত্মসাৎ। অর্থাৎ আমি তার মানে রাস্তায় কিছু কুড়ে পাওয়াটাও অপরাধ। কারণ কুড়ে পাওয়ার পর তোমাকে চেষ্টা করতে হবে এই জিনিসটা কার, সার্চ করে তাকে ফেরত দেওয়া। বুঝছি। তার মানে আমি নিজে যদি ভোগ করা হয় তাহলে আত্মসাৎ হচ্ছে। হ্যাঁ, নিজে যদি অন্যের জিনিস নিজে ভোগ করে, এটা রাস্তায় কুড়াই পাওয়া, হ্যাঁ, ওটা আত্মসাৎ। অতএব 403 ধারা যেটা বলা আছে যে রাস্তায় যদি তুমি কোনো জিনিস কুড়াই পেয়ে সেই জিনিসটা কার, সেইটা
ফেরাই দেওয়ার চেষ্টা না করে নিজে সেটা ভোগ করো বা বিক্রি করে দিয়ে সেই টাকাটা ব্যবহার করো, সেটাকে হচ্ছে আত্মসাৎ বলে। সেইটা হচ্ছে 403 ধারায় শাস্তি হচ্ছে সর্বোচ্চ 2 বছর। ওকে। আর 404 ধারায় হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তি, মানে মৃত পথযাত্রী ব্যক্তির সম্পত্তি আত্মসাৎ। অনেক সময় দেখা যায় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয় একটা লোক মারা যাচ্ছে অবস্থা, সেই লোকের দেখা গেছে যে মানি ব্যাগ বা স্বর্ণের আংটি বা চেইন বা মূল্যবান কিছু থাকলে সেই জিনিসটা তুমি নিয়ে নিছো, আশেপাশে লোক যখন চলে আসছে তুমি আর স্বীকার করো না যে এই জিনিসটা এই মৃত ব্যক্তি বা মারা যাচ্ছে, মেডিকেলে গেল বা যাচ্ছে সেই ব্যক্তিটা দেখা গেছে যে মারা গেছে, মেডিকেলে গিয়েই হোক রাস্তায় হোক মারা গেছে, ওই তার সম্পত্তিটা যদি কেউ আত্মসাৎ করে সেটার শাস্তি হচ্ছে ওই 404 ধারা অনুযায়ী 3 বছর, সর্বোচ্চ 3 বছর। ঠিক আছে, 404। আর 405-এ হচ্ছে যে এই বিশ্বাসভঙ্গ, সেটা হচ্ছে যে আমি তোমাকে আমার কোনো সম্পত্তি তোমার অধীনে দিছি আমি, সেটা স্থাবর হোক বা অস্থাবর হোক, এই সম্পত্তিটা তুমি আমার ওপর বিশ্বাস, মানে তোমার ওপর যে আমার বিশ্বাস, এই বিশ্বাসটা তুমি ভঙ্গ করছো, এইটা হচ্ছে 405 ধারায়, এটাকে বলা হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। আর যার শাস্তি আছে 406 ধারায়। এই অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের শাস্তি আর চুরির শাস্তি সেম। চুরির শাস্তি কত বছর? সর্বোচ্চ 3 বছর। 3 বছর। অতএব বিশ্বাস ভঙ্গের শাস্তি হচ্ছে 3 বছর, যেটা বলা আছে 406 ধারায়। আর 407 ধারায় বলা আছে বাহক, কেরানি বা চাকর, তুমি যে প্রশ্নটা আমার করছিলে, তারা যদি বিশ্বাস ভঙ্গ করে, বাসায় আমি আমার একটা কাজের লোক আছে তাকে বিশ্বাস করে, তার আমার সব কিছু অস্থাবর সম্পত্তি তার সামনে সবসময় থাকে, চাইলে সে 2-1টা জিনিস সেখান থেকে নিতে পারে, মানে আমার সে বিশ্বাস ভঙ্গ করলে সেটা হচ্ছে 407 ধারা। অর্থাৎ কোনো বাহক, কোনো চাকর বা কেরানি কর্তৃক যদি বিশ্বাস ভঙ্গ হয় তার শাস্তি হচ্ছে 408 ধারা অনুযায়ী সর্বোচ্চ 7 বছর। ওকে, এবার আসতেছে 409 ধারা। 409 ধারায় আছে যে ব্যাংকার, ব্যাংকে যারা চাকরি করে অথবা সরকারি কর্মচারী, তারা যদি বিশ্বাস ভঙ্গ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন। ওকে, এবার আছে 410 ধারা। 410 ধারা বলা আছে চোরাই মাল কাকে বলে। অনেকে আছে চুরি করে ওই মালটা একজনের কাছে বিক্রি করে, যে কিনে সেটাও অপরাধ, এইটাই বলা আছে 410 ধারায়। তাহলে 410 ধারায় বলা আছে চোরাই মালের সংজ্ঞা। চোরাই মাল কোনগুলো? যদি চুরি করে কোনো জিনিস তোমার কাছে বিক্রি করা হয় সেটাও চোরাই মাল, যদি ছিনতাই করে কোনো মাল নিয়ে তোমার কাছে বিক্রি করা হয় সেটাও চোরাই মাল, যদি দস্যুতা করে কোনো জিনিস তোমার কাছে বিক্রি করা হয় সেটাও চোরাই মাল, কিন্তু ডাকাতির মালটা কিন্তু চোরাই মাল না। ওকে, কিন্তু কারো বিশ্বাস, মানে বিশ্বাস ভঙ্গ বা সম্পত্তি আত্মসাতের মধ্যে যে সম্পত্তিগুলো পড়ে বা মালামালগুলো পড়ে, এগুলো হচ্ছে চোরাই মাল। ওকে, চোরাই মালের সংজ্ঞা হচ্ছে 410 ধারায়। আর চোরাই মালের শাস্তি হচ্ছে 3 বছর। চুরি করলে যে শাস্তি, নর্মাল চুরি করলে, চোরাই মাল কেনারও সেই শাস্তি। সেই শাস্তির কথা বলা আছে 411 ধারায়। এবার 412 ধারায় বলা আছে ডাকাতির মাল যদি কেউ প্রয়োগ করে তাহলে তার শাস্তি হচ্ছে ডাকাতি করলে যে শাস্তি, ডাকাতির মাল কিনলেও সেই শাস্তি। ডাকাতির শাস্তি কত? সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। যদি ডাকাতির মাল কেউ কেনে তাহলেও তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড। আর ডাকাতির মাল মানে ডাকাতি করে যে মাল নিয়ে আসা হয়েছে সেটাই ডাকাতির মাল। 412 ধারা। এরপর যাবো 415 ধারায়। 415 ধারা হচ্ছে প্রতারণা। অনেকে অনেকের সাথে প্রতারণা করে। দেখা গেছে যে এর কাছে মানে একটা স্বর্ণের মতো জিনিস নিয়ে আসে তোমার কাছে বিক্রি করে দিয়েছে, ওটা স্বর্ণের জিনিসই না, এটা হচ্ছে প্রতারণা। বা তোমার কাছে বিক্রি করতে চাইছে, অলরেডি প্রতারণা হয়ে গেছে। ঠিক আছে, মানে ও প্রতারণা করতেছে। যদি কেউ প্রতারণা করে এভাবে, এটা সংজ্ঞা বলা হচ্ছে 415 ধারায়। আর প্রতারণার সংজ্ঞা হচ্ছে সর্বোচ্চ 1 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড, সেটা হচ্ছে 417 ধারায়। আর 416 ধারায় আছে যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির রূপ নিয়ে প্রতারণা করে। দেখা গেছে এর নাম শাহ আলম, একে তুমি চেনো না, এ এসে বলতেছে যে আমার নাম সুমন। এখন তুমি জানো যে আমার কাছে এক সুমন আসবে, একজন সুমন নামের একজনকে আমার কাছে পাঠাবে, তাকে আমার 5000 টাকা দিতে হবে। এখন শাহ আলম এসে বলতেছে যে আমার নাম সুমন, ওই আমাকে পাঠাইছে। এইটা সে আরেকজনের রূপ নিয়ে প্রতারণা করলো। এইটা হচ্ছে কি, এটা হচ্ছে অন্যের রূপ ধরে প্রতারণা। এটা সংজ্ঞা হচ্ছে 416 ধারায়। আর এর শাস্তি হচ্ছে 3 বছর 419 ধারা অনুযায়ী। যে কারো রূপ নিয়ে প্রতারণা করে তার শাস্তি সর্বোচ্চ 3 বছর 419 ধারা। তাহলে কোনো ব্যক্তি যদি অন্য কারো রূপ নিয়ে এসে প্রতারণা করে তাহলে তার সংজ্ঞা দেয়া আছে 416-তে। আর শাস্তি বলা আছে কত? 417 মনে হয়।
419-এ তার শাস্তি বলা আছে কত? 3 বছর। যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির রূপ ধরে প্রতারণা করে তাহলে শাস্তি 419 ধারা অনুযায়ী 3 বছর। এখন কোনো ব্যক্তি যদি প্রতারণা করে সেখান থেকে কোনো অর্থ আদায় করে, যেমন প্রত্যেক স্বর্ণের কথা বললাম, একটা ভুয়া স্বর্ণ নিয়ে এসে তোমাদের বিক্রি করে টাকা পর্যন্ত নিয়ে গেছে, সেক্ষেত্রে তার শাস্তি হবে, তার অপরাধটা হচ্ছে 420 ধারা, যেটা 420 বলি, সে 420 ধারা অনুযায়ী বা 420 ধারা অনুযায়ী তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 7 বছর। ওকে, এরপর আমরা 425 ধারায় যাব। 425 ধারা হচ্ছে ক্ষতি, অনিষ্ট করা, মানুষের ক্ষতি করা, যেখানে আমার কোনো লাভ নাই কিন্তু অন্য মানুষের ক্ষতি হচ্ছে, সেইটাকে বলা হয় অনিষ্ট বা ক্ষতি। এইটা হচ্ছে 425 ধারা, এবং তার শাস্তি হচ্ছে 426 ধারায় বলা আছে তার শাস্তি, চুরির শাস্তি যেমন 3 বছর, আর এর শাস্তি হচ্ছে 3 মাস। যেমন অনেকে আছে না, যে এলাকার মানুষ দেখা গেছে পুকুরে মাছ চাষ করে, কিছু লোক আছে তার ক্ষতি করার চেষ্টা করে, পুকুরের মধ্যে বীজ দিয়ে মাছগুলো সবগুলো মেরে ফেলছে, কিন্তু যে মেরে ফেলো তার কোনো লাভ নাই, কিন্তু একজন ক্ষতি করলো, সেটাই বলা 425 ধারাকে বলা হয়, এটাকে বলা হয় ক্ষতি বা অনিষ্ট করা। আর 426 ধারা অনুযায়ী তার শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ওকে, এইটা 1860 সালের পেনাল কোড না, 1860 সালে ছিল যদি কোনো ব্যক্তি 50 টাকার ক্ষতি করে কোনো ব্যক্তি, তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে 2 বছর। আর যদি কোনো ব্যক্তি যদি 10 টাকা মূল্যের কোনো জন্তু বা পশুর ক্ষতি করে, সেক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 2 বছর। 1860 সালে যায়, সেটা এখনকার সাথে সামঞ্জস্য না। ওকে, এরপর আমরা ডিরেক্ট চলে যাব 441, 442, 443, 444। 441-এ বলা আছে যে অনধিকার প্রবেশ। দেখা যাচ্ছে অনেক লোক আছে যে আমি আমার এইখানে একটা জমি আছে, এই জমিতে আমি এই শাহ আলমকে আমি নামতে দেব না, সে জোর করে আমার জমিতে নামছে তার ক্ষমতা দেখানোর জন্য, এটাকে বলে অনধিকার প্রবেশ, 441 ধারা। আর এর শাস্তি আছে 447 ধারায়, এর শাস্তি আছে সর্বোচ্চ 3 মাসের কারাদণ্ড এবং বা 500 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। 441 ধারা বলা আছে অনধিকার প্রবেশ। আর 442 ধারায় বলা আছে অনধিকার গৃহে প্রবেশ। যদি কারো বাড়িতে কোনো ব্যক্তি জোরপূর্বক প্রবেশ করে তাহলে তার এই সংজ্ঞা বলা আছে 442 ধারায় এবং শাস্তি বলা আছে 448 ধারায়। আচ্ছা, তাহলে আমরা কি বললাম? 441-এ হচ্ছে যে অনধিকার প্রবেশ, যেটাকে বলে কারো জমিতে প্রবেশ, কারো ভূমিতে জোরপূর্বক প্রবেশ। 441 ধারায় এর সংজ্ঞা। 447 ধারা অনুযায়ী এর শাস্তি হচ্ছে 3 মাসের কারাদণ্ড বা 500 টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। ওকে, আর 442-এ বলা হচ্ছে অনধিকার গৃহে প্রবেশ। যদি জোর করে তুমি তোমার কারো বাড়িতে প্রবেশ করো, এটাকে বলো অনধিকার গৃহে প্রবেশ, যার সংজ্ঞা হচ্ছে এটা 442 ধারায় এবং তার শাস্তি হচ্ছে 448 ধারায়। আর এই শাস্তিটা হচ্ছে সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বা 1000 টাকা জরিমানা বা উভয় দণ্ড। আর 443 ধারায় বলা আছে যে সংগোপনে গৃহে প্রবেশ। যদি তুমি চুপ করে চোরের মতো কারো বাড়িতে প্রবেশ করো, তোমার উদ্দেশ্য যাই হোক না কেন, তার এইটার সংজ্ঞা দেওয়া আছে 443 ধারায় যে সংগোপনে গৃহে প্রবেশ। আর এই শাস্তি হচ্ছে 453 ধারায়, যার শাস্তি হচ্ছে 2 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। আর 444 ধারায় আছে যে রাত্রিকালে সংগোপনে গৃহে প্রবেশ। তুমি যদি রাতের বেলা চুপ করে কারো বাড়িতে প্রবেশ করো, তোমার টার্গেট চুরি করা হোক বা না হোক বা অন্য কোনো উদ্দেশ্যই হোক, শুধুমাত্র তুমি রাতের বেলা চুপ করে কারো বাড়িতে প্রবেশ করেছো, তার শাস্তি হচ্ছে 456 ধারা অনুযায়ী সর্বোচ্চ 3 বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ড। ক্লিয়ার? তাহলে 456 ধারা পর্যন্ত আমরা জানলাম। আমাদের টার্গেট ছিল 378 থেকে 462। এই 378 থেকে 462-র মধ্যে এই ধারাগুলোই সম্পত্তি সম্পর্কিত যে অধ্যায়, পেনাল কোডের 17তম অধ্যায়, এই 17তম অধ্যায়ে এই ধারাগুলোই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ধারা বা আমাদের জানার মতো বা শেখার মতো ধারা।